শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও স্বাভাবিক গ্যাসের সরবরাহ না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে রাজধানীর অনেক এলাকার মানুষ। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছে না আবাসিক গ্রাহকেরা। তিতাসের দাবি, শিল্পে গ্যাস সরবরাহ ঠিক রাখতে গিয়ে আবাসিকে এই সংকট তৈরি হয়েছে। সংকট উত্তরণে অপচয় এবং চুরি বন্ধের পাশাপাশি এলএনজি আমদানি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বিনা আক্তার রাজধানীর গোরান এলাকার বাসিন্দা। সকাল থেকেই চেষ্টা চলছে রান্নার, কিন্তু গ্যাস না থাকায় পড়েছেন বিপাকে। অনেকক্ষণ চেষ্টার পর চুলায় কিছু আগুনের দেখা মিললেও সেই তাপে হয় না রান্না। সকালে আসে, কোনোদিন রাত্রে আসে, কোনোদিন সারা রাতেও চলে যায়। তো আমরা বাচ্চাদের কিভাবে নিয়ে খাওয়াবো? নিজের না বাইরে কিছু টুকিটাকি খাওয়া যায়, ছোট বাচ্চাদের তো আর কিনে কিনে খাওয়ানো যায় না। একই চিত্র তিলপাপাড়া ও রামপুরাতে। সামান্য পানি গরম করতেও সময় লাগে ঘন্টার পর ঘন্টা। তাই বাইরের কেনা খাবারে এখন তাদের ভরসা। অফিস কিংবা বাচ্চাদের স্কুল, কোনো কিছুই হচ্ছে না সময় মতো। ঢাকা মহানগরীর অন্তত 25টি এলাকায় এখন গ্যাসের চিত্র এমন। অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন পাওয়া যায় না। এই রান্না করতে করতে তো অনেক সময় লেগে যায়। এতটাই সমস্যা যে আমাদের খাওয়া দাওয়া কিনেই খেতে হয় বলতে গেলে। আর গ্যাস আমাদের কম, এর লেগে মনে করেন শুকনা খাবার আনতে হয়। পেট্রোবাংলার হিসেবে দৈনিক 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে এখন মিলছে মাত্র 250 কোটি ঘনফুটের মতো। গত এক বছরে স্থানীয় গ্যাসের সরবরাহ কমেছে 20 কোটি ঘনফুট। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, একদিকে জরাজীর্ণ পাইপলাইনের কারণে অপচয় হচ্ছে গ্যাস, অন্যদিকে ঠেকানো যাচ্ছে না অবৈধ সংযোগের মাধ্যমে চুরি। সরবরাহ নেটওয়ার্ক পাইপলাইন জরাজীর্ণ হয়ে গেছে, সেই সব পাইপলাইন রিপ্লেস করে না। এগুলো না করে না লাগায় একদিকে গ্যাস অপচয় করছে, একদিকে গ্যাস চুরিকে সুরক্ষা দিচ্ছেন। এটা না লাগায় চুলা প্রতি দাম নিচ্ছেন এরকম 1200 টাকা বা 1000 টাকা বা 1200 টাকা গ্যাসের দাম নিচ্ছে। সেখানে আপনি গ্যাস দিচ্ছেন না, দিলেও স্বল্প দিচ্ছেন, দিলেও চাপ থাকে না, দিলেও যখন দরকার তখন আসে না। এটা একটা ভয়ানক ধরনের অপরাধ। তিতাস অবম্য দাবি করছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ ঠিক রাখতে গিয়ে বঞ্চিত হচ্ছেন আবাসিক গ্রাহকরা। সরকার সিদ্ধান্ত নিয়েছে শিল্প এবং ক্যাপটিভকে প্রায়োরিটি দিতে হবে। সো আমার শিল্প ক্যাপটিভের প্রায়োরিটি চলে আসছে, মানে তাদেরকে ফুল গ্যাস দিতে হবে। আমরা বলছি যে প্রায় 1950 থেকে 2000, হ্যাঁ, সেখান থেকে প্রায় 400 মিলিয়নের মতো ঘাটতি। এই ঘাটতিটার রেস্টটা আসলে তাহলে আবাসিক এবং আদার্স যারা পাচ্ছে তাদেরকে বহন করতে হচ্ছে। স্থানীয় ক্ষেত্রগুলোতে উৎপাদন না বাড়লে আবাসিকে গ্যাস সংকট সমাধানের সুযোগ নেই বলছে তিতাস। তবে গ্যাস না পেয়েও বিল পরিশোধের সমস্যা নিরসনে মিটার ব্যবস্থা সক্রিয় থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। চরমে গ্যাস সংকটের সমাধান আসলে কোথায়, কবে, কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরিষ্কার কোনো ধারণা সরকারের কাছ থেকে পাচ্ছি না। আমরা এই উত্তর খোঁজার চেষ্টা করব। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর ইজাজ হোসেন। আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন টেক্সটাইল খাতের ব্যবসায়ী এবং বিটিএম এর সাবেক পরিচালক খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর ইজাজ, আমরা আপনার কাছে যাওয়ার আগে আমরা একটু শুনতে চাই যে ওনারা সরাসরি যেহেতু গ্যাস ব্যবহার করেন সবচেয়ে বেশি শিল্পে। জনাব খোরশেদ, আমরা রিপোর্টে দেখছিলাম যে তিতাসের পরিচালক বলছিলেন যে এই মুহূর্তে বাসাবাড়িতে যে গ্যাসের সংকট এত তীব্র হয়েছে সেটির পেছনে একটি বড় কারণ শিল্পে তারা গ্যাসটাকে বলছে যে নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করছে। আপনাদের অভিজ্ঞতা জানতে চাই, মানে আপনার এই মুহূর্তে আপনার ফ্যাক্টরিতে কি অবস্থা? তিতাস যে কথাটা বলছে সেটি কি আসলে কতটা ঠিক? আমার গ্যাসের বর্তমানে যে অবস্থা আপনাকে পাঠাইছি, আপনি দেখেন 2.75 TSI এই মুহূর্তে। শোনা যাচ্ছে না? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, 2.75 প্রেসার আমার এখানে আছে, আমার 10 থাকার কথা। আপনি মোবাইলে দেখেন, আমি অনলাইনে দেখি, আমার মিলটা এখন ধরে প্রায় 45 থেকে 55% মিলটা বন্ধ, উৎপাদন বন্ধ। এই সংবাদটা আমি আমাদের পেট্রো বাংলা চেয়ারম্যান সাহেবকে আমি অবহিত করেছি যে স্যার আমার দেখেন এই অবস্থা। তো এখন ওনারা যেটা বলতেছেন, আমার কাছে যে তথ্য
সেটা হলো যে বর্তমানে সার কারখানায় গ্যাস দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে, যতটা সার কারখানা বন্ধ ছিল সবগুলো চালু করা হয়েছে। আমরা ব্যবসায়ীরা, আমরা যারা আরএমজিতে, টেক্সটাইল এবং অন্যান্য খাতে আছি, যেগুলো আমাদের রপ্তানির সঙ্গে জড়িত, আমরা বহুবার বলেছি যে আমাদের এখানে যদি আপনি 1 টাকার গ্যাস দেন, এখানে আমাদের ভ্যালু এডিশন হবে অনেক বেশি, আপনি 7 টাকা 8 টাকা পাবেন। কিন্তু আপনারা গ্যাস সারটা যদি ইনপুট করে তাহলে কিন্তু কোনো ক্ষতি নাই। একবার বলা হয়েছিল যে ঠিক আছে সারে কমায় দিয়ে আমাদের দেওয়া হবে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি বা বিগত 7 দিন বা 10 দিনের যে পরিস্থিতি, বাসাবাড়ির যে অবস্থা, আমাদের শিল্পের তার চেয়ে চরম আরো বেশি অবস্থা। এখন বাসাবাড়ির যে সমস্যা হচ্ছে, আমরাও চাই না বাসাবাড়ির অসুবিধা হোক, আমাদের সঙ্গে কর্মসংস্থান জড়িত। দেখেন এতগুলো লোককে চাকরিতে দেওয়া হয়েছে, এখন আমরা বসায় বসায় যদি টাকা দিতে থাকি, আমরা কিভাবে চালাতে পারবো মিলগুলা? তো আমাদের, আপনার এখানে এজাজ ভাই আছেন, উনি এই ব্যাপারে অনেক বিশেষজ্ঞ, ওনার কাছে আরো অনেক তথ্য আপনি পাবেন। তবে আমি যে আজকের আপডেটের তথ্যটা আপনাকে দিয়েছি, দরকার হলে আমি মোবাইলে দেখাইতে পারি এই মুহূর্তে কত আমার আছে, আপনাকে দেওয়া আছে, ইচ্ছা হলে আপনি আপনার মোবাইল থেকে একটু শেয়ার করতে পারেন। জনাব খোরশেদ যেটি বলছিলেন যে ওনারাও আসলে পাচ্ছেন না শিল্পে, এবং একদিকে বাসাবাড়িতে গ্যাস নাই, অন্যদিকে শিল্পে গ্যাস নাই। মানে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই গ্যাস সংকটের মানে আসলে কারণ কি, আপনার বিশ্লেষণ কি বলে এত তীব্র হয়েছে কেন? ধন্যবাদ সবাইকেই, ধন্যবাদ দিয়ে আরম্ভ করছি। দেখেন, আপনি যেই সংকটটা মানে এখন যে অবস্থায় আছে, এটা তো 2 বছর আগের সংকট, ঠিক আছে? এবং এর মধ্যে আপনি যদি এটা সমাধান করার কোনো একটা সলিউশন বার করার, আপনি যদি কোনো কিছু না করেন, তাহলে 2 বছরের আগের প্রবলেম এটা বাড়বে না কমবে? আমি জাস্ট সবাইকে এটা প্রশ্ন করছি। তো অবভিয়াসলি এটা বাড়বে। তার মানে আমরা তো 2 বছর আগের থেকেই এগুলো নিয়ে কমপ্লেন করছি, কথা বলছি, ইয়ে করছি, এবং এর মধ্যে কিছুই করা হয় নাই। হ্যাঁ, ওর যেটা করার কথা ছিল সেগুলা বাতিল করা হয়েছে। তো এখন প্রবলেম তো বাড়বেই, কারণ আপনার হাতে এতটুকু গ্যাস আছে, আপনার এতগুলা সেক্টর, আপনি এখানে বন্টন করতে গেলেই আপনার সমস্যা হবে। তো মাঝে যেটা হলো যে শিল্প কারখানারা অনেক কাকুতি মিনতি, অনেক ইয়ে করার চাপ দেওয়ার ফলে পেট্রোবাংলা করলো কি, তারা গৃহস্থলী থেকে গ্যাস কমায় ইয়েতে দিল, কি বলে, শিল্পে। ইতিমধ্যে অফকোর্স উইন্টারে, শীতকালে আমাদের এই বিদ্যুতের ডিমান্ডটা কম হয়, তো ওখান থেকেও কিছু গ্যাস তারা আনতে পেয়েছে, তো শিল্পে দিল। তো এখন প্রবলেম হচ্ছে যে আমি যেটা বললাম, শিল্পের যে সমস্যা, এটা তো 2 বছর আগের থেকে চলছে। তো ওদের এত বড় সমস্যা, এই এতটুকু গ্যাস এদিক ওদিক করে এটার সমাধান হবে না। হ্যাঁ, তার মানে আমাদেরকে আরো দীর্ঘমেয়াদী, আরো কমপ্লিট সলিউশনে আমাদের যেতে হবে। আপনি যদি এইভাবে যেটা সলিউশন করছে, তাহলে দেখ এখন যেটা হয়েছে যে সব সেক্টরই সাফার করছে। সব সেক্টর মানে বিদ্যুৎ এই মুহূর্তে করছে না, কিন্তু আর একটা মাস তারপরেই যখন বিদ্যুতের ডিমান্ড বাড়বে, তখন তাদেরকে, এবং রমজানও আসছে, তাদেরকে গ্যাস দিতে হবে। তো আমি কথা হচ্ছে, যখন যারা বেশি ধরেন চেঁচামেচি করছে বলি ওইভাবে, ও যারা করছে সেখানে আমরা কিছু দিয়ে দিচ্ছি, আবার ওখানে অন্যখানে আবার ওখানে দিয়ে দিচ্ছি, এটা তো সলিউশন হয় না। তো আমরা এইভাবেই আমরা সলিউশনটা করার চেষ্টা করছি। দীর্ঘমেয়াদী এটাকে একটা কমপ্লিট সলিউশন করার কোনো চেষ্টার দিকে আমি দেখছি। কিন্তু স্যার, দীর্ঘমেয়াদী আমরা যদি চিন্তা এখনো করি, মানে আমরা অন্তত গত 1.5 বছরে আমরা দেখি নাই মানে এই সরকারের দিক থেকে আসলে কোনো ধরনের মানে নতুন কোনো উদ্যোগ, গ্যাসের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে কোনো উদ্যোগ আসলে আমরা দেখি না। আপনি যেটা বলছেন, এটা আসলে 2-2.5 বছরের আগের সমস্যা, সেটি বেড়েছে সময়ের সাথে, বাড়ছে। এখন যেটা যদি ধরেন এই যে সংকটটা এখন, এটা তো আনবিয়ারেবল হয়ে গেছে, মানে বাসাবাড়ির কথা যদি চিন্তা করি, শিল্পতেও, তাহলে এইটা মানে আমরা তাহলে আসলে আমাদের জ্বালানি সমস্যাটা বা জ্বালানির যে আমাদের ব্যবহারের জায়গাটা, তাহলে আমরা তো আগামী 2-3 বছরে এটা সমাধান কি, মানে ইমিডিয়েট সমাধান কি আছে? আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের তো সময় নাই, আমরা যদি পরের সরকারের কথাও বলি, রাজনৈতিক সরকার যদি আসে, তাদের হাতে কি মানে তারা তো এসেই এই ধরনের একটা বড় সমস্যার মধ্যে দিয়ে পড়বে। ইয়েস, তারা একটা বড় সমস্যার মধ্যে পড়বে, কিন্তু যেহেতু তারা একটা নির্বাচিত সরকার,
তাদের একটা সুযোগ আছে যে একটা কোনো মানে দীর্ঘমেয়াদী এবং একটা দৃঢ় একটা ডিসিশন নেওয়ার। এইখানে যেরকম আমি বলি, আমরা কোন কোন সেক্টরে গ্যাস দেব আর দেব না, এই সিদ্ধান্তটাই সবচেয়ে বড়। এটা গেল একটা। যদি আমরা বলি যে আমাদের আরও গ্যাস আমদানি করার ক্ষমতা নাই, অফকোর্স আমরা নিজেদের গ্যাসের উপরেও নির্ভর করতে পারি, কিন্তু সবই হচ্ছে সময় সাপেক্ষ এবং ডলারের প্রশ্নটা চলে আসে। তা আমার কথা হচ্ছে যে আমরা যদি অ্যাফোর্ড করতে না পারি এখন গ্যাস, হ্যাঁ, তাহলে আমি এই গ্যাসটাকে কাকে দেব? সবচেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেক্টর কোনটা, এইটা আমাদের বিশ্লেষণ করতে হবে। যদি মনে করি আমরা এই সমস্যার সমাধান করে ফেলতে পারবো অদূর ভবিষ্যতে, আমরা আরো বেশি গ্যাস আনতে পারবো। বেশি গ্যাস আমাদের পাওয়ার দুইটা স্কোপ আছে, একটা হচ্ছে এলএনজি বেশি ইম্পোর্ট করা, যেটার মধ্যে ডলার লাগবে, আরেকটা হচ্ছে নিজস্ব গ্যাস যদি আমরা বাড়াতে পারি। তো নিজস্ব গ্যাসের ব্যাপারে এক্সপ্লোরেশন চলছে, যেটার কমপ্লিট উত্তর আমরা 28 সালের শেষে গিয়ে পাবো যে আমরা ওটার উপরে নির্ভর করতে পারবো না কিনা। ইতিমধ্যে আমাদের হয়তো ডিপ অফশোরে এক্সপ্লোরেশন হয়ে যাবে। সবকিছুই কিন্তু মানে ভবিষ্যৎ এবং অনিশ্চিত, কথা বুঝতে পেরেছেন তো? আমাদের সবকিছুই হচ্ছে অনিশ্চিত একটা ভবিষ্যতের উপরে আমরা নির্ভর করতে হচ্ছে। ইতিমধ্যে আমরা এটাকে এলএনজি দিয়ে সলভ করতে পারতাম, কিন্তু এই সরকার আসার সাথে সাথেই একটা পাইপলাইনে একটা এফএসআরইউ যেটা বলে, যেটা দিয়ে আমরা আরো এখন কিন্তু আমরা চেষ্টা করলে টাকা থাকলেও আমরা বেশি গ্যাস আনতে পারছি না, আমাদের এফএসআরইউ নাই। হ্যাঁ, যেটা এফএসআরইউ যেটা দিয়ে আমরা তরল ইয়েকে এলএনজি কে গ্যাসে পরিণত করি, এগুলো লাগবে। একটা কিন্তু পাইপলাইনে ছিল, তো সেটা কিন্তু আমরা ক্যান্সেল করে দিয়েছি, এবং সেটার বিকল্প হিসাবে আমরা তেমন কিছু উদ্যোগও নিই নাই। হ্যাঁ, সরকার সিদ্ধান্ত নিতে পারছে না। অনেক কিছু কিন্তু মানে সিদ্ধান্ত না নেওয়ার যেসব সমস্যা আমরা এই সরকারের দেখেছি, সেগুলোর কারণেই কিন্তু এই জায়গায় আমার একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে এই সরকারের আসলে এই জ্বালানির জায়গাটাতে মানে দৃশ্যমান কোনো সিদ্ধান্ত তারা আসলে নিতে পারলো না কেন? এখানে বাধাটা কোথায় ছিল? বাধাটা অনেক ছিল। কারণ হচ্ছে যে প্রথমত আমাদের এই সরকার আসার পরপরই তারা বলেছে যে তাদের প্রাইমারি একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাংকিং সেক্টরকে ঠিক করা। আপনি জানেন তো ব্যাংকিং সেক্টরের থ্রু দিয়ে, হ্যাঁ, এর আগের সরকার এত টাকা পাচার করেছে এবং ব্যাংকিং সেক্টরগুলিকে এমন একটা অবস্থায় দিয়েছে, মানে ওনারা যদি হালটা ঠিক মতো না ধরতো তাহলে কিন্তু একদম কোল্যাপস হয়ে কেওস হয়ে যেত দেশে। এবং এই কেওসটা কিন্তু এই সরকার না, আগের সরকার নিজেরাও কিন্তু কেওসের দিকে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এবং তারাও কিন্তু ওই ব্যাংকিং সেক্টরের ইয়ে দিয়ে প্রবলেম নিয়ে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু এর মধ্যে তো একটা পরিবর্তন এসে গেল। তো এখন কথা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরকে ঠিক করার মধ্যে সবচেয়ে বড় জিনিসই ছিল যে আমাদের ডলারের যে রিজার্ভটাকে বাড়ানো। তো আপনি বলেন, আপনি ডলারের রিজার্ভ বাড়াবেন নাকি আপনি গ্যাস এলএনজি কেনার জন্য ডলার দেবেন? এইটাই হলো সবচেয়ে বড় সিদ্ধান্ত। আমি যেটা মনে করি যে ওনারা কিন্তু আমাদের 20-এ নেমে গেছিল, এখন 30-এ গেছে, 30-32-এ 12 করেছে। আমার যেটা মনে হয় ওনাদের ডিসিশন নেওয়া উচিত ছিল এর মাঝামাঝি কোথাও থাকা। অত বাড়ানো একবারে 1 বছরের দরকার ছিল না। স্যার, আমার ঠিক আছে, আমি রিজার্ভ বাড়াতে হবে, আমার খুবই ভালো কথা, কিন্তু আমার যদি জ্বালানি সরবরাহ আমি ঠিক রাখতে না পারি, আমার তো সব কিছুই মানে এই যে রিজার্ভটা আমার এক্সপোর্টের উপর ডিপেন্ড করে, এখন এক্সপোর্ট দেখেন গত 5 মাস ধরে নেগেটিভ অবস্থায় যাচ্ছে, আগামী 2-3 মাসও এইরকম অবস্থায় যাবে, যেটা ব্যবসায়ীরা বলছেন। তাহলে আলটিমেটলি আমার রিজার্ভ, আমি শুধুমাত্র রেমিটেন্সের উপর ভর করে রিজার্ভকে বাড়াচ্ছি, আমার ইম্পোর্ট কমিয়ে দিচ্ছি, কিন্তু আমার যে জ্বালানির যে একটা ঝুঁকি তৈরি হয়েছে, আগামী 2-3 মাস যদি ধরেন, মানে অনেকে বলছে যে নতুন সরকার আসলে বিনিয়োগ আসবে, অর্ডার আসবে, এই অর্ডার সাপ্লাই দেওয়ার মতো সক্ষমতা তো আমাদের কারখানার থাকবে না গ্যাসের অভাবে। তাহলে এইটা কি আসলে রাইট স্ট্র্যাটেজি হলো? আমি আর আপনি তো ইকোনমিস্ট না, হয়তো আপনি হতে পারেন, আমি না। আরেকটা হচ্ছে আমি ওই গদিতে বসে নাই। আমি তো বললাম একটু আগে যে এটা অবশ্যই আমাকে যদি বলা হতো, যেহেতু আমি এনার্জি সেক্টর লোক, আমি মনে করি এনার্জি সেক্টর বেশি গুরুত্বপূর্ণ, আমি এই কাজটা করতাম না। হ্যাঁ, আমি অবশ্যই রিজার্ভকে ফেল করতে দিতাম না, আমি অবশ্যই রিজার্ভকে বাড়াবার দিকে রাখতাম। কিন্তু আমি যেটা বললাম, ওনারা আরো কয়েক বিলিয়ন ডলার ওখান থেকে ছাড়, একটাই বছরের ব্যাপার, কিন্তু ওনারা কয়েকটা বিলিয়ন ডলার ওখানে ছাড় দিতে পারতেন। এবং আমার ধারণা ওনারা যেই বিলিয়ন ডলার ছাড় দিত, সেই বিলিয়ন ডলার আমদানি থেকে
মেকআপ হয়ে যেত, তাহলে ওনাদের সেই অসুবিধা হতো না। কিন্তু কথা হচ্ছে সেই জিনিসটা তো ওনাদেরকে বুঝতে হবে, কিন্তু হয়তো এখন বুঝেছে কিন্তু সময় শেষ হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে এই সবগুলোর মধ্যে কিন্তু মানে অনেক সেক্টরের চাপ এবং অনেক কিছু নিয়ে এইসব ইয়ে করতে হয়। তো সেইখানে ওনারা ওই ধরেন সাহসিকতাটা দেখাতে পারেন নাই, তো ওনারা একটু ভীত হয়ে গেছে। তার মানে ওনাদের যে এই হিসেবটা কি ছিল না, এই এখন যে এই অবস্থায় যাবে আমার যে গ্যাসের এই সংকটটা তৈরি হবে, এই হিসাবটা কি জ্বালানি মন্ত্রণালয়, ঠিক আছে সরকারের যারা একেবারে উপদেষ্টা পরিষদ তারা নতুন, কিন্তু জ্বালানি মন্ত্রণালয় বা জ্বালানি বিভাগ যে কাজ করছে তাদের কাছে তো এই হিসাবটা থাকার কথা, মানে তাদের হিসাবে মানে দেখেন সবই তো মানে সরকারি চাকরি করে, ঠিক না? ওনারা ওনাদের বেতনটা ঠিক মতো পেলেই ঠিক আছে। হ্যাঁ, ওই লেভেলে এখানে চিন্তা করার তো ওনারা মনে করে প্রয়োজন নেই, দরকারও নাই। আমি আমার গদিতে আছি, ঠিক না? এই যে দীর্ঘমেয়াদী চিন্তা, এই যে লং টার্ম এগুলার অ্যাকচুয়ালি দায়িত্ব কিন্তু বার্কের। হ্যাঁ, বার্ক কিন্তু অনেকগুলো স্টেটমেন্ট দিতে পারতো এর মধ্যে যে এই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে কোনো অর্গানাইজেশন নাই আপনি যে কথাটা বললেন যে এগুলা ট্র্যাক রাখার। হ্যাঁ, এই যে আপনি বললেন ওনারা কি জানেন না, ওনারা হয়তো জানেন বাট ওইভাবে জানেন না। যেরকম গ্যাস সেক্টরের লোক গ্যাস সেক্টরের প্রবলেমই জানেন, হ্যাঁ, উনি বিদ্যুতের জিনিস জানেন না, তো উনি মনে করলেন ঠিক আছে আমি বিদ্যুতেরটা কমাই দিই, এটাই তো সবকিছু। মানে এখানে একটা সমন্বয়হীনতার অভাব আছে এবং একদম টপ লেভেলে যারা আছে এগুলা কিন্তু অ্যাকচুয়ালি টপ লেভেল পর্যন্ত সিদ্ধান্ত চলে যায় এবং হ্যাঁ চিফ অ্যাডভাইজার পর্যন্ত যাওয়ার জিনিস, কারণ এখানে ডলারে ছাড় দিতে হচ্ছে। তো কথা হচ্ছে ওই লেভেলে আপনি দেখতে পাচ্ছেন ইলেকশন নিয়ে যেটা হচ্ছে, কি রকম অবস্থায় আমরা আছি। ওনারা অ্যাকচুয়ালি হিমশিম খাচ্ছিল সবকিছু নিয়ে, তো এই জিনিসটা ওনারা অনুধাবন করতে পারেন। বিরতিতে যাব, তার আগে একটু জনাব খোরশেদ আলমের কাছে ছোট্ট করে শুনতে চাই যে জনাব খোরশেদ, এই যে মানে ইন্টারিম গভর্নমেন্টের সাথে কি আপনাদের ব্যবসায়ীদের লেভেল থেকে যারা আপনারা অনেক বেশি গ্যাস ইউজ করেন যেসব সেক্টর, তাদের দিক থেকে আপনারা কি এই বিষয়গুলো জানিয়েছিলেন যে এই ধরনের গ্যাস সংকট হতে পারে, আমার সাপ্লাই কম, মানে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তারা আপনাদেরকে সরকারের দিক থেকে আপনারা কি ফিডব্যাক পেয়েছিলেন? ধন্যবাদ। আপনি জানেন যে এগুলা আমরা উচ্চ পর্যায়ে আমাদের উপদেষ্টা মহোদয়কে সবকিছু আমরা অবহিত করেছি এবং প্রায় মনে হয় 2 মাস আগে উপদেষ্টা মহোদয় নিজে আমাদের কিছু নীল এলাকা উনি পরিদর্শন করেছিলেন ওনার পুরা টিম নিয়ে। এখানে তিতাস গ্যাসের এমডি সাহেব ছিলেন, পেট্রোবাংলা চেয়ারম্যান সাহেবকে নিয়ে ওনারা দেখে আমাদের কিন্তু তখন গ্যাসের একটা যে সাপ্লাই ছিল সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। উনি ওনার নিজের অবগত আছেন এবং উনি খুব বিশেষভাবে এটার উপরে কাজ করার জন্য নিজে সশরীরে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে চলে গিয়েছিলেন। তখন কিন্তু আমাদের একটা আশা ছিল যে আমরা হয়তো গ্যাসটা পাবো, পরবর্তীতে কিন্তু গ্যাস ছিল। এখন আজকে ধরেন 20-25 দিন যাবত এটা এরকম পর্যায়ে গেছে, আগের চেয়ে নিচে চলে গেছে। এখন এখানে একজন সাহেব একটা কথা বলছেন, ওনার সঙ্গে আমি একটা কথা শেয়ার করি। উনি বলেছেন যে গ্যাসের চুরি, এটার সঙ্গে কিন্তু আমি ওনার সঙ্গে একমত। এখন এই যে আপনার কি পরিমাণ গ্যাসের চুরি হচ্ছে এটার কিন্তু আসল কোনো তথ্য নাই। এখন আমরা মধ্যে মধ্যে দেখতেছি পেট্রোবাংলা অনেক কিছু ধরতেছে, আমরা দেখি কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি এত পরিমাণ গ্যাস তারা ধরতে পারছে এবং ধরতে গেলে তাদের মারধর করা হয়, তাদের লোক কি জানি একটা ঘটনা হয়েছে খুবই দুঃখজনক। অবৈধ লাইন নিয়েছে বড় একটা মেন লাইন থেকে, সেটা আপনি বন্ধ করতে গিয়ে তারা ওইখানকার লোকের হাতে তারা লাঞ্ছিত হয়ে ফিরে আসছেন, সেই গ্যাস তারা কাটতে পারেননি। তো এইভাবে যদি অপচয় হচ্ছে আর এদিকে দাম বাড়ানো হচ্ছে, দেখেন গ্যাসের দাম ছিল যখন 10 টাকা 80 পয়সা, আমি সাক্ষী, তখন আমাদের এলআই সাহেব তৌফিক আলাই সাহেব বললেন যে ওনারা আমাকে গ্যাস দিবেন এলএনজি ইম্পোর্ট করে, এলএনজি ইম্পোর্ট করবেন, দামটা বাড়াই দিতে হবে। তখন গ্যাসের দাম ছিল $40-42 বা $35 এরকম। তখন আমরা উপায় না দেখে ওনারা আমাকে আমাকে বলছে কিছু বাড়াবে, 10 টাকা 80 থেকে 12 টাকা, 12 টাকা থেকে 16 থেকে 32 টাকায় নিয়ে গেল। আমাদের সেই 10 টাকা 80 পয়সা রাখেন, আমরা ভুল করেছি কিন্তু আমরা গ্যাস পেলাম না। আমরা কমিটমেন্ট রক্ষা করলাম, ওইখান থেকে আমরা কমিটমেন্ট পেলাম না। আজকে মিলগুলোর দুর্দশা আপনি জানেন কিনা, বহু মিল বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের জন্য। এই যে অবস্থা যাচ্ছে এটার জন্য তো ব্যাংকগুলা চরম বিপদে পড়বে। তো আমার বক্তব্য এখানে যে এরশাদ সাহেব যেটা বলছেন, এখন গ্যাস বর্তমানে আমার জানা মতে আরো একটা জিনিস আছে, হয়তো আপনার আমাদের এই যে গ্যাস আছে এখান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিদ্যুৎ যারা তৈরি করেন
যারা আপনার এখানে জন্য গ্যাস দেওয়া হয়, ক্যাপটিভ যারা পাওয়ার সাপ্লাই করে। জি জি। এখন এখানে কিন্তু এখন অতিরিক্ত গ্যাস হয়তো আমদানি কোনো একটা প্রজেক্ট তার অর্ধেক বন্ধ করে রেখেছে, যার জন্য এখানে দিয়ে দিছে আগে। এখানে আমাদের মিলগুলো বন্ধ। তবে আমার আপনার বক্তব্য আমরা শুনবো জনাব খোরশেদ, আমরা একটু বিরতি নিয়ে আসি, আবার আপনার কাছে আসবো। দর্শক, আলোচনা করছিলাম গ্যাস সংকট এবং তার সমাধান কি হতে পারে এ নিয়ে। আমরা বিরতিতে যাচ্ছি এই মুহূর্তে, বিরতির পর আবারও আসছি আলোচনায়। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আবারও আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার। এই পর্যায়ে আমরা জেনে নিতে চাই পত্রিকার প্রধান প্রধান বাণিজ্যিক শিরোনামগুলো। আমরা আমাদের হাতে শুরুতেই যেই সংবাদটি রয়েছে, ঢাকা পোস্টের যে সংবাদটি, তারা বলছে যে এলপিজি সংকট, কক্সবাজারের ফিলিং স্টেশনগুলোতে ঝুলছে গ্যাস শেষ নোটিশ, অর্থাৎ স্টেশনগুলোতেও কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। পরের সংবাদটি দেখতে চাই, দৈনিক কালের কণ্ঠ বলছে 5 ঝুঁকিতে অর্থনীতি, রপ্তানি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, কর্মসংস্থান, বিনিয়োগ সহ গ্যাস সংকট, এই ধরনের নানান ঝুঁকিতে এই মুহূর্তে অর্থনীতি রয়েছে। তারই একটি বিশেষ সংবাদ করেছে কালের কণ্ঠ। পরের সংবাদটি দৈনিক নয়া দিগন্ত, তারা বলছে গ্যাস সংকটে ভুগছে চট্টগ্রামের রপ্তানিমুখী কারখানা। যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, গ্যাস সংকট। চট্টগ্রামের অবস্থা আসলে আরও বেশি খারাপ, সেখানে কারখানাগুলোতে গ্যাস বন্ধ হয়ে গেছে অনেকগুলো কারখানা। পরের সংবাদটি দৈনিক শেয়ার বিচ, তারা বলছে শরিয়ার ফেরে মুনাফা বঞ্চিত আমানতকারীরা। যে 5টি ব্যাংক বন্ধ হয়ে গেছে, সেই ব্যাংকগুলোর যেই আমানতকারীদের গত 2 বছরের মুনাফা দেওয়া হবে না, এমন ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরের সংবাদটি দেখতে চাই দৈনিক সমকাল, তারা শিরোনাম করেছে 15 বছর প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা গতকাল অডিট অ্যাকাউন্টিং বিষয়ে একটি সংবাদ ছিল, সেখানে তিনি কথা বলেছেন এবং বলেছেন যে হিসাব রক্ষণের আড়ালে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। পরের সংবাদটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলছে দুর্নীতির মামলায় গুপ্তধনের সন্ধান। এর একটি বিশেষ প্রতিবেদন করেছে জিকে শামীমের 300 কোটি টাকা জরিমানা সহ নানান ধরনের যেই বিষয়গুলো উঠে আসছে গত সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আছেন ডক্টর ইজাজ। ডক্টর ইজাজ, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা সময় খুব বেশি যেহেতু পাবো না, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে আমাদের যে জ্বালানির অবস্থাটা, মানে জ্বালানির এই মুহূর্তে আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি, চাহিদা এবং আমাদের সাপ্লাই, এবং এই যে ঘাটতিটা আছে সেটি আসলে আমরা কবে নাগাদ কিভাবে ম্যানেজ করতে পারবো, আদৌ কি ম্যানেজ করা সম্ভব কিনা, নাকি আমরা একটি বড় ধরনের ঝুঁকির মধ্যে দিয়ে পড়তে যাচ্ছি? ধন্যবাদ। আমরা অত্যন্ত সংকটাপন্ন একটা জায়গায় আছি এবং আমি যেটা বলেছি, এই সংকটটা ডেভেলপ করছিল 2-2.5 বছর থেকে এবং এটা ক্রমাগত বাড়ছে। আমি বলি আপনাদেরকে ফিগার দিয়ে, 4100 ও 4000 MMCFD, আমরা যেটা বলি মিলিয়ন কিউবিক ফিট পার ডে, এটা হচ্ছে আমাদের চাহিদা গ্যাসের। আমরা কিন্তু এরকম চাহিদার কথা প্রায় 2 বছর ধরে বলছি, ওগুলো আমি বাদ দিলাম, ধরলাম 4000ই আমাদের MMCD। আমাদের নিজস্ব গ্যাস আমরা যেটা উত্তোলন করছি এবং LNG যেটা ইম্পোর্ট করছি, এই দুইটা মিলে আমরা 2700 বেশি আমরা দিতে পারছি না, 2600 হয়ে যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, তো 2700 দিচ্ছি, আমার ডিমান্ড হচ্ছে 4000, তাহলে বুঝি 1300 MMCFD। তাহলে চিন্তা করেন, ঘাটতি, একদম স্ট্রেট ঘাটতি। এবং এটা আমরা চেষ্টা করছি অন্য সবগুলো সেক্টরের মধ্যে এটাকে ডিভাইড করে ম্যানেজ করা। এটা এইরকম অবস্থা আমরা করছি 2 বছর ধরে। তো এটা কি করে এটা চলবে আপনি তো বুঝতেই পারেন। একটা পার্মানেন্ট এবং একটা দীর্ঘ একটা ব্যবস্থা নিতে হবে। তো এখন আপনি বলছেন এটার কি ইয়ে আছে, এটা এখান থেকে বার হয়। একটা হচ্ছে আমরা ডিমান্ড কমাই দিতে পারি, হ্যাঁ, বাট দ্যাট ইজ নট অ্যান অপশন, ঠিক না? আর আমি যদি একটা সেক্টরকে বাদ দিতে, আমি কিন্তু বারবার বলছি আমরা কিন্তু গৃহস্থলীর ডিমান্ডটা ম্যানেজ করতে পারছি না, কারণ এখানে সাংঘাতিক রকমের চুরি আছে। যদি চুরি না থাকতো ওইখানে ডিমান্ড কিন্তু 6% হতো। মানে রিয়েল গ্রাহকরা তো স্যার পাচ্ছে না, তারা ঠিকই এক্স্যাক্টলি রিয়েল গ্রাহকরা পাচ্ছে না, যারা চুরি করছে তারাও কম পাচ্ছে, বাট তার তো অসুবিধা নেই, তারা তো চুরি করছে। এবং এই যে বিভিন্ন ধরনের রেন্ট সিকিং যেটা বলে, হ্যাঁ, যারা গ্রাহকও না কিন্তু এখান থেকে মুনাফা নেয়, তারাও তো এখানের মধ্যে আছে। এমনভাবে খারাপ হয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে ওই সরকার চলে যাওয়ার পর এই সরকার এত কিছু তাদের ইয়েতে আছে, এটা ভাঙতে পারবে, কিন্তু ভাঙতে পারলো না। আশ্চর্য। হ্যাঁ, আমি তো মনে করি আমরা আর্মি পাঠায় অনেক কিছু করাই অনেক জায়গায়, হ্যাঁ, কিন্তু এখানে দেশের একদম ধ্বংস হয়ে যাচ্ছে, এখানেও আমরা করছি না। আমরা শুধু চোর এবং ওরকম ধরনের জিনিসকেই খালি দেখি, হ্যাঁ, যারা একদম মার্ডার করলো।
কিন্তু এগুলো তো ইনডাইরেক্টলি মার্ডার, ঠিক না? এগুলোও এক রকমের সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের 1300 মানে তাহলে এটা এই গ্যাসটা আসবে কোত্থেকে? আমি যেটা বলি, আমি যদি কতগুলো সেক্টর বন্ধ করে দিই তাহলে বাট এটা তো সম্ভব না। তাহলে আমাকে এটা বেশি গ্যাস পেতে হবে। একটা সম্ভাবনা হচ্ছে যেটা আমাদের আরও একটা FSRU করে আরও বেশি গ্যাস আমদানি করি, যেটা এখন সরকার নিচ্ছে হাতে, কিন্তু ওনারা বলছে না কবে নাগাদ এটা পারবে। হ্যাঁ, এমনও হতে পারে এটা করতে এখন থেকে আরো 2 বছর লাগবে, তার মানে 2 বছর এই সংকট চলবে। ইতিমধ্যে আমাদের 50টা ওয়েল এবং 100টা ওয়েল ড্রিলিং চলছে। ওইটাও মানে আমাদের যতখানি এত সিরিয়াস প্রবলেম, ওটা যে কত সিরিয়াস জিনিস আমাদের জন্য ওনারা এটা অনুধাবন করে এটার মধ্যে যে 100% ইয়ে দিবে সেটাও আমরা দেখছি না। ওইখান থেকে যদি আমরা গ্যাস পাই কিছু বাড়ে, তাহলে এই যে 1300 ইয়ে, কিন্তু দেখেন আমি যে কথা বলছি এবং যে সময় যাচ্ছে, আমার তো 4000-এর ডিমান্ড 4000-এ থাকছে না। নর্মাল ইকোনমি যদি গ্রো করে প্রতি বছরে 5 থেকে 10% বেড়ে যাওয়ার কথা, তাহলে প্রতি বছর 200-300 থেকে 400 MMCFD বেড়ে যাওয়ার কথা। আমি কথা বলতে বলতে বাই দ্য টাইম ওনারা ওই FSRU-তে আসবে, আমার ডিমান্ড এতখানি বাড়বে যে ওইটা কনজিউমড হয়ে যাবে, আমাদের গ্যাসও কনজিউমড হয়ে যাবে যেটা আমরা পাচ্ছি নতুন। তাহলে কি আমাদের সমস্যা কন্টিনিউ করছে? তাহলে এগুলা একদম ক্র্যাশ প্রোগ্রামে বড় কিছুতে যেতে হবে। খোরশেদ আলম, আপনার কাছে জানতে চাই ছোট করে যদি বলেন, সেটি হচ্ছে দুটি বিষয়। একটি হচ্ছে যে আপনাদের সামনের দিনে ডিমান্ড কেমন বাড়তে পারে শিল্পে, দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারের হাতে কুইক কি সমাধান আছে, মানে আপনাদের পরামর্শের জায়গাটা। এখন আমাদের এখানে দেখেন, আমাদের অনেক ফ্যাক্টরি বিএমআরই করে মেশিনপত্র এনে বসে আছে 4 বছর যাবত। এখানে যেখানে আমাদের গ্যাস বৃদ্ধির কথা ছিল সেটা হয় নাই, এই মেশিনগুলো বসে আছে, 1 নম্বর। 2 নম্বর, রানিং ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিনে দিনে। এখন আমার যে আপনি বললেন যে আমার কি বলা উচিত, এখন আমি সর্বপ্রথম বলবো যে একটা জিনিসই, এত বড় একটা প্রতিষ্ঠান তিতাস গ্যাস জ্বালানি, এটার কোনো আজ পর্যন্ত একটা নীতিমালা হয় নাই, 1 নম্বর। 2 নম্বর হলো আজকে এত চুরি হচ্ছে, এই চুরিগুলো বন্ধ করতে তারা ব্যর্থ হচ্ছে। এই চুরি যদি তারা আসলে যদি এই চুরি বন্ধ করার ইচ্ছা থাকে, আজকে আপনি সেনাবাহিনীকে দেন, সেনাবাহিনী এটা 6 মাসের ভিতরে চুরি বন্ধ করে হাজার হাজার কোটি কোটি টাকার আপনার আয় করতে পারবে। এটা দিচ্ছে না তারা। এই চুরি কেন বন্ধ হচ্ছে না আমাদের একটা প্রশ্ন। আর আমাদের কাছ থেকে এত মূল্য নিয়ে আজকে আমাদের গ্যাস না দিয়ে এত টাকা লস আমরা দিচ্ছি গ্যাসের মূল্যতে, কেন গ্যাস যখন দিতে পারতেছেন? আজকে দেখেন আপনার LNG দাম ইন্টারন্যাশনাল মার্কেট কত, এজাজ ভাই ভালো বলতে পারবে। আমার জানার মতো এটা 50%-এর নিচে চলে আসছে দাম। তারপরেও কেন আমরা ডবল দাম দিচ্ছি, 3 গুণ দাম দিচ্ছি? 10 টাকার তার আমরা আজকে 32 টাকা দিচ্ছি। আপনি আমার দাম কমায় দেন, আমাদেরকে এটা 0 টাকায় নিয়ে আসেন। আপনি গ্যাস দিতে পারবেন না, দামও বেশি নেবেন, এই ধরনের কমিটমেন্ট করছে, সেটি আপনি রক্ষা করবেন, এটা হতে পারে না। এখন শিল্প যদি বন্ধ হয়ে যায়, আপনার শ্রমিক যারা আছে কর্মসংস্থান এরা কোথায় যাবে? আমার প্রশ্ন সরকারের কাছে বা তিতাস কর্তৃপক্ষের কাছে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব খোরশেদ আলম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আলোচনা এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরবো আবারও, আপনারা আমাদের সাথে থাকবেন। স্বাগত আরো একবার, দেখছেন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার। আমরা গ্যাস সংকট নিয়ে আলোচনা করছি, আমাদের সাথে আছেন স্টুডিওতে ডক্টর রিজাজ হোসেন। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাই যে সরকার একটি জ্বালানি এবং বিদ্যুৎ মহাপরিকল্পনার খসড়া তৈরি করেছে, আমরা দেখলাম, যেটি নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। আমরা যদি সিপিডির কথা বলি, সিপিডি গত 2 দিন আগেই তারা সংবাদ সম্মেলন করে বলেছে যে এই মহাপরিকল্পনা কোনো গোষ্ঠীর স্বার্থে করা হয়েছে, তারা প্রশ্ন তুলেছে এবং তারা বলছে এটি বাতিল করা উচিত। কি কারণে, এখানে সমস্যাগুলো কি দেখেন? আমরা যেই সব সমস্যার কারণে IEPMP কে খারাপ বলেছি, তার অনেক কিছু এখানে রয়ে গেছে। তো আমরা অবশ্যই তারা একটা অপোজ করবে। এই যে ডিমান্ড, হাই ডিমান্ড দেখায়, হ্যাঁ, এই যে প্রজেক্ট করা এবং এই প্রজেক্ট থেকে টাকা বানানো, এই জিনিসটা তো বন্ধ করতে হবে। আমাদের কতখানি ক্ষমতা আছে কি কি করতে, সেই বিয়ন্ডে আমরা যাবো কি? এরকম একটা বড় একটা প্ল্যান দেখাবার উদ্দেশ্য কি? এই প্ল্যানটা IEPMP থেকে ওই হিসাবে কম, কিন্তু যথেষ্ট কম না। আরেকটা জিনিস হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ এখন অনেক ক্ষেত্রে, যেটাকে আমি বলি গ্রিড প্যারিটি এসে গেছে, তার মানে ওইটাই সবচেয়ে সস্তা অর ইকুইভ্যালেন্ট ইয়েতে আমার হচ্ছে। তাহলে আমি কেন যেরকম তেল ভিত্তিক বিদ্যুৎ ব্যবহার করে আমি 25 টাকার বিদ্যুৎ করছি, আমি যেখানে 12 টাকার বিদ্যুৎ আমাদের দেশে করতে পারি, তো এগুলো কেন করছি না? তো এইসব জিনিসপত্র কিন্তু ওখানে আছে, কিন্তু দুর্বলভাবে আছে।
ওইটা দেখলে পড়লে মনে হয় যে আইএমপি কে নিয়ে ওই কিছু দাড়ি কমা চেঞ্জ করে এদিক করে ওইটাকে ওটার একটা আপডেটেড ভার্সন। ওইটার একটা আপডেটেড ভার্সন। বাট আমরা যেটা চাচ্ছি এটা আরেকটা জিনিস হচ্ছে এই যে নতুন প্ল্যানটা করলো কে, কারা এরা, এরা হচ্ছে ওই সংস্থার লোকরা। তা আমরা তো সবসময় বলছি শুধু ওই সংস্থার লোকরা যদি এটা করে তাহলে এটা কখনোই ওইভাবে গ্রহণযোগ্য হবে না। এটাকে মাল্টি সেক্টরাল করতে হবে এবং দেশের এক্সপার্ট এবং দেশের যেসব কনসার্নস আছে সেগুলোকে এর আমলে নিতে হবে। ওটা করা হয়নি। হ্যাঁ, তারা মোটামুটি গোপনে তারা এটাকে শেষ করেছে। এখন এটা বাতিল করার মানে উদ্যোগ কি সরকার নেবে? মানে সরকারের হাতে তো সময়ও নাই নাকি? না, এই সরকার হয়তো বাতিল করে নেবে না, কিন্তু আমি মনে করি এর পরের সরকার এসে হয়তো গ্রহণ করবে না ওইটাকে। হ্যাঁ, ওটাকে গ্রহণ করার কোনো দরকারও নাই। আরেকটা জিনিস হচ্ছে যে আসলে কিন্তু এই প্ল্যান দিয়ে তেমন কিছু হয় না। বাংলাদেশ যেভাবে চলে, ব্রিফকেস নিয়ে চলে, যে ব্রিফকেস নিয়ে যে আসে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা ধরায় দেয়। আগেরও দেখেছি আমরা। কিন্তু স্যার একটা জ্বালানি সেক্টর নিয়ে একটা তো আমার রোডম্যাপ থাকা উচিত। রোডম্যাপ থাকা উচিত, কিন্তু রোডম্যাপ তো কেউ ফলো করে না। তো আমি যেটা মনে করি আমরা যদি 5 বছর অন্তর একটা সুন্দর স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা প্ল্যান করে এগিয়ে যাই, আমাদের জন্য খুব ভালো হবে। কারণ এখানে অনেক রকম নতুন প্রযুক্তি আসার কথা, আমরা নতুন জিনিস করার কথা, এবং আমরা তো ক্রাইসিসে পড়ে গেছি। আমাদেরকে তো নতুন জিনিসপত্রতে ঢুকতেই হবে। তো সেগুলোকে আমরা অন্তর্ভুক্ত করে আমি মনে করি ম্যাক্সিমাম 10 বছর করে আমরা প্ল্যান করে এগিয়ে গেলে ভালো হবে। অত লম্বা অত কিছু প্ল্যান দরকার নাই। হ্যাঁ, তো যেটা মানে মনে করি যে ভালো দেশের জন্য সেগুলোকে অন্তর্ভুক্ত করবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হবে যে ইট মাস্ট বি কস্ট এফেক্টিভ। দেশের জন্য সবচেয়ে সাশ্রয়ী যেটা হবে সেটাই আমরা করব। আমরা কি যে আদানির বিদ্যুৎ, এটা কি মানে অন্য কোনো দেশকে আপনি বলেন আমি এটাকে আমার কোন রকম সাশ্রয়ী হচ্ছে না, তো আমি কেন করলাম ওইটা? আমি যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রই করি যেটা সাংঘাতিক দূষণ করে, সেটা যদি সবচেয়ে সস্তা বিদ্যুৎ না হয় তাহলে আমি কেন ওইটা করব? এটা সিম্পল উত্তর, আর কিছু দরকার নেই আমাদের উত্তর। স্যার অবশ্যই পরবর্তী সরকার নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে কাজ করবে, আমরা আশা করব। অবশ্যই রাজনৈতিক সরকার আসলে সেটা জনগণের সরকারই হবে আমরা আশা করি, এবং তারা নিশ্চয়ই জ্বালানি খাত নিয়ে মানে জনমুখী উদ্যোগ নেবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর এজাজ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।